সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। সেই সাথে শারদীয় শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, আমরা দেখছি যে করোনা সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। এদিক থেকে আমরা আশঙ্কামুক্ত হলেও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রায় 21,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং সাথে আছেন মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন এবং সাবেক বিভাগীয় প্রধান সিএমএইচ। দর্শক, আপনারা চাইলে আপনাদের প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। চলুন কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনার মাধ্যমে। আমি প্রথমে প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি যে করোনা সংক্রমণ এখন অনেকটাই কমে গিয়েছে। আমরা এখন আশঙ্কা মুক্ত কিনা সেই বিষয়টা নিয়ে একটু জানবো, যে এই করোনা সংক্রমণ আবারও কি বাড়তে পারার কোনো সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলে যারা আজকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনি ঠিকই বলেছেন যে আসলে করোনা মহামারী গত বছর আমরা যেটা শুরু হয়েছিল বাংলাদেশে গত বছর মার্চ মাস থেকে, তো পর্যায়ক্রমে আমরা কিন্তু দুইটা ঢেউ পার হয়েছি। লাস্টের ঢেউটা বলবো একটা বিশাল ঢেউ ছিল। সেই ঢেউয়ের পরে আমরা কমে আসছি, অনেকখানি কমে আসছে। কমতে কমতে এখন কিন্তু ডিটেকশন প্রায় 2%-এর কাছাকাছি, যেটা 30-এর উপর চলে গিয়েছে। এবং আমাদের মৃত্যুর হার 10-এর নিচে নেমে আসে। এটা অবশ্যই একটা বিরাট স্বস্তির ব্যাপার, বিরাট শান্তির ব্যাপার। কিন্তু সত্যিকার অর্থে আমরা যে তাকিয়ে দেখি, এই যে কম আর বাড়া এটা কিন্তু স্থায়ী না। এই যে মাঝখানে একবার কমেছিল, কমতে কমতে জনাবাদ আমরা যখন ভাবছিলাম নিশ্চিন্ত হয়ে গেছি, আমরা আবার স্বাভাবিক জীবনে চলে গিয়েছিলাম মনে এবং কাজে। কিন্তু তারপর দেখা গেল তৃতীয় ঢেউ আমাদের এখানে ফেস করলাম, ইন্ডিয়ান অথবা ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আমাদের, এবং এখানে আমাদের প্রচুর প্রাণহানি হয়েছে। আমরা বলবো যে প্রচুর, কারণ গত 1.5 বছরে জানা হয়েছিল গত 2 থেকে 3 মাস তার চেয়ে কয়েক গুণ বেশি আমাদের মৃত্যুর হার দেখতে হয়েছে। তো আমরা যে কমে গিয়েছে, আমরা কিন্তু কোনোভাবেই বলবো না যে এটা কমে গিয়েছে। কমাটা অবশ্যই এখন ডিটেকশন কমে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাইরাসটা আমরা বলি যে ভাইরাস ফিক্স না, এই ভাইরাসটা কিন্তু মিউটেশন হয়। যে কোনো ভাইরাস মিউটেশন হয়। এই ভাইরাস কিন্তু কয়েক হাজার, 4-5 হাজার বার মিউটেশন হয়েছে, কিন্তু তার ভিতরে হয়তো 4 থেকে 5টা ডেডলি মিউটেশন বলি আমরা। তার ভিতরে একটা ছিল আমাদের ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা নিউ ভ্যারিয়েন্ট আসছে, আপনি অনেকেই জানেন। ফলে পরবর্তীতে নতুন কোনো ভ্যারিয়েন্ট আবার আসবে কিনা, যেটা আমাদের এই যে এই সাময়িক যে স্বস্তি হয়তো এটা আমাদেরকে নষ্ট করে দিতে পারে। তো আমাদের স্বাভাবিক কথা হলো যে আমরা যেই হই, আমরা কিন্তু করোনা থেকে মুক্তি পেয়ে গেছি, এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু আসলে এই করোনার যেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছিলাম, অ্যাটলিস্ট মাস্ক পরা, হাত ধোয়া, যেগুলো আমাদের মিনিমাম করা সম্ভব, সব কাজের মধ্যেই করা সম্ভব, স্বাভাবিক জীবন যাপন করার মাধ্যমে করা সম্ভব, এগুলি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবং কেউ যদি অসুস্থ হয়ে থাকেন, লাইক জ্বর, কাশি, গলা ব্যথা, হতে পারে সিম্পল ফ্লু, হতে পারে সিম্পল ভাইরাস, টনসিলের সমস্যা, স্টিল এই যে প্যান্ডেমিকের সময় আমাদের কিন্তু এই ধরনের যে কোনো জ্বর আক্রান্ত রোগী যদি হয়ে থাকেন, তার উচিত আলাদা হয়ে আইসোলেশন থাকা। তার মানে আপনি যে কোশ্চেনটা আগের মতোই কিন্তু সচেতন থাকতে হবে। আমরা এই বিষয়ে আরো জানবো। আসতে চাই মেজর হাবিবুর রহমান স্যার আপনার কাছে, যে আমরা দেখছি যে যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার খুবই অভাব। তারা মনে করছেন যে ভ্যাকসিন নিলে হয়তো তার করোনা সংক্রমণ হবে না। সেই বিষয়টা একটু জানবো। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি করোনা যতটুকু সারা বিশ্বে ছড়িয়েছে, তার থেকে অনেক বেশি অংশ আতঙ্ক ছড়ানো হয়েছে। শুধু সারা বিশ্বে করোনা ছড়ায়নি, আতঙ্কটাই কিন্তু মানুষকে হার্ট অ্যাটাক পর্যন্ত করেছে। আতঙ্কটা মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, এবং এই আতঙ্কিত হওয়ার ফলে আপন আত্মীয়জন, প্রিয়জন সবাই দূরে সরে গিয়েছে একসময়। বস্তুত করোনাকে যদি আমরা মনে করি যে খুব কঠিন একটা রোগ, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। বিষয়টা হচ্ছে যে করোনা একটা ভাইরাস, ভাইরাল ফিভার হতে পারে, ভাইরাল ফ্লু হতে পারে, হাসি, কাশি, সর্দি, জ্বর, গলায় ব্যথা অথবা খেতে না পারা, এসব সিমটম গুলো আসবেই, কিংবা লাংস ইনফেক্ট করা, এটা হবেই। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, সারা বিশ্বে কিন্তু 2%-এর বেশি লোক, কিন্তু যতগুলো লোক ডায়াগনোসিস করা হয়েছে
তার 2% উপরে কিন্তু মারা যায়নি। মৃত্যুর সংখ্যা কিন্তু কোনোভাবেই 2% ক্রস করেনি। এবং যারা অবহেলিত তাদের ভিতরেই মৃত্যুর সংখ্যা বেশি। যারা সুচিকিৎসা পায়নি তারাই মৃত্যু মানে ইয়ে হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে এই ইনফেকশনটায়, সেটা হচ্ছে না খাওয়ার কারণে। আপনি দেখেন, করোনা না, আপনি যদি পরপর 5 দিন 7 দিন যদি না খান আর আপনাকে যদি ভেন্টিলেটরে দেওয়া হয়, আপনি কিন্তু মারা যাবেন। কারণ মাসেল অফ রেসপিরেশন, সে যখন এনার্জি প্রডিউস করতে না পারবে, সে যখন ব্রিথ করতে না পারবে, আপনার শরীরে যখন অক্সিজেন না ঢুকবে, আপনার ভাইটাল অর্গানগুলো যখন অক্সিজেন না পাবে, অটোমেটিক্যালি ইউ উইল ডাই। অতএব আমাদের মৃত্যুর অন্যতম কারণ ছিল আতঙ্ক, এবং এই ভয়ের ফলেই আমরা কিন্তু আত্মীয় স্বজন করোনার রোগীর কাছে যাইনি। কিন্তু আমরা নিজে প্র্যাকটিক্যাল ডাক্তাররা, চিকিৎসকরা, বাংলাদেশের সাহসী চিকিৎসকরা, তারা কিন্তু রোগীর কাছে গিয়েছি, রোগীর গায়ে হাত দিয়েছি, রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এবং একসময় দেখা গেছে যে প্রথম দিকে যদিও আমাদের ভিতরে সামান্যতম ভয় ছিল, পরবর্তীতে যখন আমরা রোগীকে সুচিকিৎসা দিতে পেরেছি এবং চিকিৎসা দিয়েছি এবং রোগীর গায়ে হাত দিয়েছি, তখন কিন্তু আমরা কেউ তেমন ভাবে করোনায় কিন্তু সংক্রামিত হইনি, বা সংক্রামিত বলতে যেটা বোঝায় সবাই আমরা হয়েছি, কম বেশি করোনায় আমরা আক্রান্ত হয়েছি। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে আমরা তেমন ভাবে যে ভয়টা আমাদের আগে ছিল, সেই ভয়কে আমরা জয় করে ফেলেছি অনেক অংশে। এবং এখন কিন্তু আমরা সবাই কিন্তু ভয়কে জয় করে, দেখেন, মাস্ক ব্যবহার করছি না, আমরা কিন্তু খুব দেদারসে ঘোরাঘুরি করছি। এর মানে এই না, এর মানে জিনিসটা এটা বুঝতে হবে যে আপনি একা কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আপনার বডিতে ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি থাকতে পারে, আপনার বডিতে ভিটামিন ডি অভাব থাকতে পারে, আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে, আপনার কোমরবিডিটি থাকতে পারে, এবং আপনি সংক্রামিত হয়ে হয়তো মারা যেতে পারেন। কিন্তু সবাই কিন্তু আমরা কম এই বেশি আমরা বিষয়টিতে করোনায় আরেকটু কিন্তু জানবো। একবার আমাদের দুইবার। সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ওনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। জি দর্শক বলুন, শুনছেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। আমার মেয়ে বিকর্নেসে পড়ে, তো তো বিকর্নেসে এর মধ্যে কলেজে 2 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং একজন টিচারও আক্রান্ত হয়েছে। জি তো দর্শক, এই ক্ষেত্রে নভেম্বরের 24 তারিখে পরীক্ষার একটা ডেট ফেলেছে। তো সেই পরীক্ষাটা কি হবে? জি দর্শক আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আসলে কি হওয়া উচিত সে বিষয়টা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হলো আপনি নাক কান গলা ডাক্তারের সাজেশন। জি দর্শক বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে আমার না, আপনার গলাতে অনেকদিন ধরে কাটার মতন হানে, প্রায় 15 বছরের মতন। জি দর্শক, আরেকটু বলতে হবে যে আপনার গলায় ব্যথা হচ্ছে। হ্যাঁ, জি। ব্যথা হালকা, আমি বুঝতে ব্যথা পেরেছি। হালকা। জি দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা প্রথম প্রশ্নের উত্তরটি আগে জেনে নেব। প্রফেসর সোহেল মোহাম্মদ আরাফাত স্যার, আপনার কাছ থেকে আসলে পরীক্ষা হবে কিনা সেটি হয়তো বলা সম্ভব না, এই মুহূর্তে কি করণীয় আছে বা কি হওয়া উচিত সেই সম্পর্কটাতে একটু জানবো। ধন্যবাদ। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন স্বাভাবিক একজন শঙ্কিত অভিভাবক এবং তার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। তবে একটা জিনিস মনে রাখবেন যে আসলে স্কুল তো খুলতেই হবে আজ হোক কাল হোক। আমাদের বাচ্চাদের কিন্তু শারীরিক মানসিক যে স্বাস্থ্য, এটা কিন্তু আসলে আমাদের না সারা সবখানে ভেঙে পড়েছে এবং তারা নানাভাবে গ্যাজেট প্রীতি বা নানা রকম বলবো যে আমরা নন ফিজিক্যাল যে আমাদের অ্যামিউজমেন্ট গুলো ইনভলভ হয়ে যাচ্ছে। তো আমাদের কথা হলো যে আপনি স্কুল তো খুলছেন এবং স্কুল যথেষ্ট সতর্কতা ভাবেই চলছে, তারপরে যে আতঙ্কিত হয়েছেন ওনার হয়তো স্কুলে হয়েছে না কোথায় হয়েছেন বলা কঠিন। তবে যে যারা হয়েছেন, আমাদের পরামর্শ হবে ওই স্কুলে যারা কর্মকর্তা বা যারা কর্তৃপক্ষ আছেন
তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে, যে বাকি বাচ্চাদের ভিতরে যারা এক্সপোজ হয়েছেন ওরা কি অসুস্থ আছেন কি আছেন না, যে টিচাররা এক্সপোজ হয়েছেন আছে কি আছেন না, তাহলে ওদের কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করে এটা আপনাদের খবর নিতে হয়। এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের অবশ্যই তো স্কুলে আসবে না স্বাভাবিকভাবেই, এবং তাদের চিকিৎসা নেওয়া হবে আশা করি ভালোভাবে। তো পরীক্ষা নেওয়া ব্যাপারটা কর্তৃপক্ষের ব্যাপার বা একটা নীতিগত ডিসিশন ব্যাপার। যদিও মাঝখানে কেউ না হয়, আজকে 24 তারিখ, কেউ যে আজকে ইনফেকশন হয় তার কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত বলে আমরা ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা থাকে। তাহলে যেই বাচ্চা আজকে ইনফেক্টেড হয়ে স্কুলে আসলো এবং তার সাথে যারা এক্সপোজ হলো, 2 সপ্তাহের ভিতরে যদি কারো কিছু না হয়, ধরে নেওয়া হয় যে আর ওনার এইবার এই ভাইরাস থেকে আক্রমণটা হবে না। ফলে আমি মনে করি যে বাকি বাচ্চারা কেমন আছে, যিনি ইনফেক্টেড আছেন তারা আশেপাশে কেউ কেউ ইনফেক্টেড হয়েছেন কিনা, এবং স্কুলে কন্টিনিউয়াস সার্ভিলেন্স করা, ঢোকার সময় তাপমাত্রা দেখা, তার কোনো ইনফেকশনের টেন্ডেন্সি আছে দেখা, এগুলি দেখে তাকে স্কুল থেকে প্রভাবিত করতে না আসার জন্য, এবং যারা হবে তাদেরকে আইসোলেট করে ফেলতে হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমি মনে করি তেমন কোনো বাধা নাই, যদি এই ব্যক্তিগত ব্যাপারগুলি যদি আমরা খেয়াল রাখি। জি ধন্যবাদ। আমরা মেজর হাবিবুর রহমান আপনার কাছে আসবো সেই প্রশ্ন উত্তরটি শুনতে। আমাদের সাথে আরো দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে বলছি। যার শ্বাসকাশ, সে কি টিকা নিতে পারবে? দর্শক আরেকবার বলতে হবে। যার শ্বাসকাশ, শ্বাসকষ্ট বা কাশি এই জাতীয় সমস্যাগুলো থাকলে তিনি টিকা নিতে পারবেন কিনা। জি দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নের উত্তরটি দিব। মেজর হাবিবুর রহমান আপনার কাছে জানতে চাইছিলাম যে দর্শক বলেছিলেন তার গলা ব্যথা, এখন কি করণীয় আছে? আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওনার 16 বছর থেকে গলায় ব্যথা, এবং উনি আসলে গলায় ব্যথার চাইতে বেশি অনুভব করতেছেন এখন ফিলিংস অফ ফরেন বডি সেন্সেশন, দ্যাট ইজ কাটা কাটা, যেটা সাধারণত মানুষ বলে যে আবার কাটা কাটা, বাট মানে ডক্টরি ভাষায় বলে যে এটা একটা ফরেন বডি সেন্সেশন। এখন এই ফরেন বডি সেন্সেশন কাদের হয়? যাদের একটা ক্রনিক ইনফেকশন থাকে, যার টনসিলের ভিতরে পাস থাকে, তার এই মানে ইয়েটা হয়, সেন্সেশনটা আসে ফরেন বডির মতো, মনে হয় যে আমার গলার ভিতরে কাটা পড়তেছে, অথবা ফিলিংস অফ প্রিকিং সেন্সেশন। তো এইসব পেশেন্ট গুলো উচিত হচ্ছে যে একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখানো, এবং যেহেতু এটা দীর্ঘমেয়াদী এবং ওনার মনের ভিতরে আজকে 16 বছর যাবত এটা পুঞ্জীভূত হয়ে আছে, অতএব ওনার মনে কিন্তু একটা ভয় আছে। অফ দ্য রেকর্ড উনি সেটা বলেননি, ওনার এটা ধারণা জন্মাচ্ছে, অথবা বিভিন্ন জায়গায় আমাদের দেশের মানুষের যেটা প্রচলিত নিয়ম, কোন সমস্যা হলেই আমরা বিভিন্ন জায়গায় এটা জিজ্ঞাসা করি, ভাই আমার এই সমস্যা, তখন এই সমস্যার সাথে সাথে আরো কিছু সমস্যা সৃষ্টি করে আশেপাশের লোকজন, বলে যে আপনি এটা ভালো একজন ডাক্তারকে দেখান, অথবা এটা অপারেশন করে ফেলেন, না হলে হয়তো দেখা যাবে একসময় ক্যান্সারে পরিণত হবে, সুতরাং আপনি এটা নিয়ে আর বসে থাকেন না। এতে করে হয় কি ওনার টেনশনটা আরো বেশি বৃদ্ধি পায়। আর সেক্ষেত্রে দর্শক একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারেন। আমরা প্রফেসর সোহেল মাহমুদ আসাদ স্যার আপনার কাছে আসতে চাই, যে দর্শক প্রশ্ন করেছিলেন যে শ্বাসকষ্ট কাশি থাকলে তিনি টিকা নিতে পারবেন কিনা। এটা অবশ্য খুবই আমি বলবো কমন একটা কোশ্চেন বা জনগণের ভিতরে কমন জিজ্ঞাসা, যে শ্বাসকষ্ট বা এই ধরনের কাশি থাকে নেওয়া যাবে কিনা। আসলে শ্বাসকষ্ট এবং কাশি এটা যে অনেক ক্রনিক কাশি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজমা অথবা সিওপিডি ব্রঙ্কাইটিস অথবা হার্টের বিভিন্ন রোগের কারণে কিন্তু শ্বাসকষ্ট কাশি হতে পারে। যদি এই ধরনের রোগ যদি এটাকে আপনাকে টিকা নিতেই হবে, এটার সাথে টিকা না নেওয়ার কোনো সম্পর্ক নাই। আমরা বলবো যাদের শ্বাস প্রশ্বাস যন্ত্রের রোগ আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তাদের জন্য কিন্তু টিকা নেওয়াটা অত্যন্ত জরুরি। মোদ্দা কথা হলো এটার সাথে টিকা না নেওয়ার সম্পর্কে, এবং আপনারা কিন্তু আগে নেবেন। যদি সিভিয়ার কোনো অ্যালার্জি থাকে, টিকা নেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আপনারা অবজারভেশন থাকবে, যেটা আমাদের সব টিকা সেন্টারগুলো এটা অ্যারেঞ্জ করা আছে, এইটুকুই সাবধানতা অবলম্বন করতে হবে। সো আপনি নিতে পারবেন, অবশ্যই নিতে। জি দর্শক, আমরা প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমাদের সাথে আজ দুজন অতিথি উপস্থিত আছেন, প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত,
চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ BSMMU এবং সাথে আছেন মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন এবং সাবেক বিভাগীয় প্রধান CMH। চলুন কথা বলি অতিথিদের সাথে। প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে এখন অনেক দিন হয়ে গেছে ভ্যাকসিনেশনের পরে, সেক্ষেত্রে কি অ্যান্টিবডি টাইটার পরীক্ষা করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? ধন্যবাদ। আমি আসলে কোশ্চেনটা পুরোপুরি স্পষ্ট শুনিনি। যতক্ষণ বুঝলাম যে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি টাইটার দেখার প্রয়োজন আছে কিনা। জি, থ্যাংক ইউ। সো কোশ্চেনটা আসলে আমাদের অনেকে মনেই থাকে, আমাদের যারা ভ্যাকসিন গ্রহীতা অনেকে এটা মনে মনে চিন্তা করেন যে ভ্যাকসিন টাইটারটা দেখে নিলে কেমন হয়। আসলে এখন পর্যন্ত আমাদের ভ্যাকসিনগুলো দিয়েছি, সারা পৃথিবীতে যতগুলো কার্যকরী ভ্যাকসিন বলবো, অ্যাস্ট্রাজেনেকা বলি, কোভিশিল্ড বলি, ফাইজার, মডার্না, সাইনোফার্ম, ইভেন্ট এবং লাস্ট স্পুটনিক ভ্যাকসিন, জনসনস, এগুলো অনেকগুলো ভ্যাকসিন। এগুলো কিন্তু সবগুলো কিন্তু পরীক্ষিত যে এগুলো একটা পর্যায়ে একটা টাইটার তৈরি করবে এবং টাইটারটা আপনাকে প্রোটেকশন দিবে অ্যাটলিস্ট সিরিয়াস রোগ হওয়া থেকে অথবা মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ প্রতিরক্ষা দিবে। এইটা টাইটার দেখাটা রুটিন, কোনো প্রয়োজন নাই এবং দেখার কোনো রিকমেন্ডেশন নাই, যেটা সাধারণত আমাদের যে কোনো ভ্যাকসিন দেওয়া পর্যন্ত বাচ্চারা নিজের টিকা দেয়, মামসের টিকা দেয়, পোলিও টিকা দেয়, আমরা কি টাইটার দেখি? আসলে দেখি না, কারণ এটা দেখার কোনো রিকমেন্ডেশন এখন পর্যন্ত নাই, কোনো টিকার ক্ষেত্রে নাই। শুধু দুই একটা ক্ষেত্রে আমরা বলি যে হেপাটাইটিস বি ভাইরাসে একটা দেখার আগে ছিল, এখন এটাও আমরা বলি না। সো টাইটার দেখা দরকার নাই। যদি না কোনো রিসার্চ পারপাস হয়, গবেষণার কারণে অনেক জায়গায় টাইটার দেখার সুযোগ আছে বা করা হয়, কিন্তু আমি বলবো জনগণের উদ্দেশ্যে যে অ্যান্টিবডি হলো কি হলো না এটা দেখার কোনো প্রয়োজন নাই, বাধ্যবাধকতা নেই। জি, আশা করি আমার প্রশ্নটা উত্তর পেয়েছে। জি ধন্যবাদ স্যার। মেজর হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে, যেটাকে পোস্ট কোভিড সিনড্রোম বলা হচ্ছে। এই যে উপসর্গগুলো হচ্ছে, এগুলো থেকে বাঁচার উপায় কি আছে? ধন্যবাদ। মানসিক ভাবে আগে নিজেকে শক্ত করতে হবে, কারণ মানুষের বাঁচার আশা কিন্তু মানুষকেই নিয়ন্ত্রণ করে। মানুষকে বলতে হয় যে আমি বাঁচতে চাই। মানুষ যদি মনে করে যে না ফিজিক্যালি দুর্বল হয়ে গেছে, তাহলে সে কিন্তু ভোগ করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তার ফিজিক্যাল এক্সারসাইজ যদি অতীতে নাও করে থাকে, তাকে রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আমাদের শরীরে যে 350 মাংস পেশি আছে, এগুলোকে আমাদের মুভমেন্ট করাতে হবে। 206টা হাড্ডি আছে, তারপরে যতগুলো জয়েন্ট আছে, এইসব জয়েন্ট গুলোকে আমাদের মুভমেন্ট করাতে হবে প্রতিনিয়ত। তা না হলে হবে কি, আমার রোগ আমার শরীরে জমা হয়ে থাকবে। আমার শরীরে প্রতিদিন যে BMR তৈরি হচ্ছে, যে ATP প্রোডাকশন হচ্ছে, যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেগুলোকে এলিমিনেট করতে শিখতে হবে। যেমন ধরেন আপনি একজন ডায়াবেটিসের পেশেন্ট, আপনাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি যদি ব্লাড প্রেশারের রোগী হন, আপনাকে নিয়মিত ব্লাড প্রেশারের জন্য যে ওষুধগুলো খেতে হবে সেটা খেতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। আপনি যদি ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট হন, তাহলে আপনাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাসোসিয়েট উইথ করোনা, আমি বলছি কথাটা যে করোনা হয়েছে কিন্তু আপনার এই সমস্ত রোগগুলো কিন্তু এখনো আছে, অথবা হয়েছে, অথবা MI হয়ে গেছে আপনার। সেই MIটাকে আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, কিভাবে আপনার রেগুলার প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সে আবারও একই কথা আসে যে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তারপরে প্রতিদিন সূর্যের তাপে কিছুক্ষণ থাকতে হবে, কারণ আমাদের ভিটামিন ডি দরকার আছে। ভিটামিন ডি হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো সুতরাং আমরা সব মিলায় দেখতে হবে যে ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, মানসিক যে ভয় ভীতি তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কাউন্সিলিং এর প্রয়োজন আছে, প্রত্যেকটা পরিবারে কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আমাদের সাথে দর্শক আছেন, আমরা দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি চট্টগ্রাম চকবাজার থেকে বলছি। জি স্যার, ওই যে আমার গলায় কিছুদিন পরে পরে যে ডাইন সাইডে করে, যে টনসিল গুলো ফাঁকি যায়, গলা ব্যথা পাই, তারপরে একটু একটু হালকা ব্যথা করে, তো গড়গড়া কুলি করি, তারপরে ভালো হয়ে যায়। এখন আমি কি করব স্যার? জি ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়া হবে। তার আগে নিয়ে নিচ্ছি আরেকজন দর্শকের প্রশ্ন। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। জি দর্শক বলুন। এরপরে আমি
হাড়ের সমস্যা স্প্রে করছি। জি জি দর্শক আপনার প্রশ্নটি করুন। স্যার বলবো স্যার? জি বলুন, আমরা শুনছি বলুন। আপনাকে। যে আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি, আমার নাম মোহাম্মদ হান্নান। জি আমার ওয়াইফ শ্বাসকষ্টের রোগী, অনেকদিন যাবত সেলফ 250 ব্যবহার করতেছে এটা মেশিনের সাহায্যে। তার মধ্যে উনি আবার দিছিল, টিকা দিছিল, 2টা টিকাই শেষ হয়েছে। এখন 2টা টিকা শেষ হওয়ার পরে কাশটা বেড়ে গেছে। আমি একটু জানতে চাইতেছি যে এর জন্য কি করা যায় বা কি করতে পারি। জি দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেব। আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি দর্শক শুনছি, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি লালমনিরহাট থেকে বলছি। হ্যালো। জি দর্শক আপনাকে শুনছি, আপনি প্রশ্নটি করুন। দর্শকের সংযুক্তি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা পূর্ববর্তী যে প্রশ্নগুলো আছে সেই উত্তরটি নিয়ে নিচ্ছি। মেজর হাবিবুর রহমান আপনার কাছে প্রশ্ন করেছিলেন যে প্রায় তার টনসিলাইটিস হচ্ছে, সেক্ষেত্রে তার করণীয় কি আছে? ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে। অ্যাকচুয়ালি আপনার যে টনসিলে যে ইনফেকশন হচ্ছে এবং ডান সাইডের টনসিলটা যে ফোলা আপনার বড় হয়েছে এবং বারবার ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, তো আপনি নিজেই তো বলছেন যে এটা বারবার ইনফেকশন হচ্ছে, তার মানেটা কি? তার মানেটা দাঁড়াচ্ছে যে আপনি চিকিৎসা নিচ্ছেন আবার হচ্ছে, চিকিৎসা নিচ্ছেন আবার হচ্ছে। অর্থাৎ আমাদের শরীরে যে 500 টনসিল আছে বিভিন্ন জায়গায়, তার ভিতরে গলার পাশে যে 2টা টনসিল, এখানে একটা উইন্ডার্স রিং আছে, আরো অনেকগুলো টনসিল আছে, বাট এই যে 2 পাশে যে 2টা টনসিল আমাদের আছে, এই টনসিল 2টা হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট যেমন করে, তেমনি এরা যদি অসুস্থ হয়ে যায় তখন আমরা আর তাকে রাখি না, কারণ দুর্বল সৈনিক নিয়ে কখনো যুদ্ধ করা যায় না। অতএব এই টনসিল কিন্তু আপনাকে বারবার পীড়া দিচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। তিনি যদি মনে করেন যে এই টনসিলটাকে অপারেশন করে ফেললে ভালো হয়, এখন অনেক উন্নত প্রযুক্তি আছে আমাদের দেশে, টনসিল অপারেশন 1 মিনিট 2 মিনিটে করা যায় এবং ব্লাডলেস সার্জারি করা যায়। সুতরাং আপনি অপারেশনটা করে ফেলতে পারেন। এবং যদি মনে করেন যে আপনার চিকিৎসক অন্য কোনো পদ্ধতিতে কিছুদিন অবজার্ভ করার জন্য, তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইউনিল্যাটারাল টনসিল, এনলার্জ টনসিল অনেক সময় আদার দেন ক্রনিক টনসিলাইটিসও হতে পারে। এটা একটা রেয়ার পসিবিলিটি। সুতরাং আপনি যত দ্রুত সম্ভব একটা নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং জি ধন্যবাদ। আমরা একজন প্রফেসর অভিজ্ঞ নাক কান গলা স্যারের কাছে বিশেষজ্ঞ। আসবো। যে প্রশ্নটি করেছিলেন হান্নান সাহেব, যে ওনার ওয়াইফের 2টি টিকা নেওয়ার পরে কাশি শুরু হয়েছে, এখন ওনার কি করণীয় আছে? ধন্যবাদ। আমি কুমিল্লা থেকে যিনি প্রশ্ন করেছেন হান্নান সাহেব, হান্নান সাহেবকে প্রথমে অভিনন্দন জানাই। যে শ্বাসকষ্ট থাকলে কিন্তু অনেকের ভিতরে টিকা না নেওয়ার একটা প্রবণতা বা একটা ভয় থাকে। তিনি ভয়কে জয় করে টিকা দিয়েছেন ওনার স্ত্রীকে এবং স্ত্রী নিয়েছেন, এটার জন্য আমি মনে করি যে ওনাদের অভিনন্দন পাওয়ার যোগ্য। আরেকটা কথা হলো যে কাশিটা বেড়েছে কেন? কাশিটা যখন অ্যাজমা রোগী আসে, কাশি যে কোনো কারণেই বাড়তে পারে। এমন হতে পারে আপনি যখন ভ্যাকসিন দিতে গিয়েছেন, গরমের দিন ছিল, অনেক লোকজন ছিল, ক্রাউড ছিল, ফলে অ্যাজমার অ্যাটাক আপনি বেড়ে যেতে পারে, ভিড়ে থেকে, ধুলাবালি থেকে রাস্তায়, অথবা ভিড়ে এই ঘাম টাম হয়ে হতে পারে। সেকেন্ড, কোনো ইনফেকশনও হতে পারে। থার্ড, এবং রেয়ার পসিবিলিটি কোনো একটা নতুন করে কোভিড ইনফেকশন হলো কিনা। তো আমি মনে করি আপনি যে চিকিৎসা নিচ্ছেন, আমি বুঝলাম যে আপনি স্টেরয়েড এবং একটা বঙ্কোডাইলেট আমরা যেটা বলি 2টা ক্যাপসুল কিনে নিচ্ছেন। এটা পরিমাণ যদি আপনি মনে করি শুধু অ্যাজমা হয়ে থাকে, এটা একটা যদি দেখেন আপনি 250-এর জায়গায় 2 বার করে নিতে পারেন, দিনে 2 বার। এবং আপনি এর সাথে আমরা আরেকটু অ্যাজমাসল বা সালবুটামল কিছু ইনহেলার তাকে নিতে পারেন। তো আমি বলবো এইসব প্রিজিউম না করে, আমার মনে হয় যেহেতু কাশিটা যদি মনে করেন যে বেশ বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি যে চিকিৎসকের কাছাকাছি যাবেন, গিয়ে দেখবেন কোন ইনফেকশন বা নাকি শুধু অ্যাজমাটাই প্রকোপ বেড়ে গেল। তো এটা হলো আপনার প্রতি আমার সাজেশন, যে আপনি ইনহেলার যেটা নিচ্ছেন ডাবল ডোজ করে ফেলেন, সাথে ইনহেলার অন্য যেটা আছে বললে আমরা ব্লু ইনহেলার অথবা আমরা অ্যাজমা সালবুটামল যেগুলো আছে ওটা আপনি নিতে পারেন ইন এডিশন টু দ্যাট।
ধন্যবাদ হান্নান সাহেব। জি, আমরা একটু জানবো যে এখন ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। এই সময়টাতে দেখা যাচ্ছে যে এবার 21,000-এরও বেশি মানুষের ডেঙ্গু হয়েছে। তো এর কারণ এবং প্রতিকার কি সে সম্পর্কে জানবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমাদের সাথে আছেন দুজন অতিথি, প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, এবং সাথে আছেন মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন এবং সাবেক বিভাগীয় প্রধান, সিএমএইচ। চলুন কথা বলি অতিথিদের সাথে। মেজর হাবিবুর রহমান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই স্যার, আমরা দেখছি যে এখন ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে এবং আগের বছরের তুলনায়ও এখন ডেঙ্গু রোগে অনেক বেশি। এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ডেঙ্গু তো একটা ভাইরাল ফিভার, এবং যার খুব বেশি হাই ফিভার হয়, 104 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে টেম্পারেচার হয়, ভমিটিং হয়। তো একটা জিনিস হচ্ছে কারণ যেটা, সেটা হচ্ছে যে মসকিটো বাইট, অ্যাডিস ইজিপ্ট নামে একটা মসকিটো আছে। এটা যখন কামড়ায় তখনই আপনার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আবার আপনার স্ট্যাগনেন্ট ওয়াটারে সাধারণত তারা ডিম পাড়ে এবং তাদের লার্ভা সেখানে জন্ম নেয়। সেখান থেকেই এই মসকিটো গুলো হয়, যেগুলো আমাদের বাসায় জমে থাকা পানি, বিশেষ করে যেমন আপনার ফ্রিজের নিচে থেকে শুরু করেন, ফ্রিজের নিচে, তারপরে বাসার ভিতরে যদি কোথাও কোনো পানি জমে থাকে, অথবা টেবিলের নিচে যদি কোনো ময়লা থাকে, ফুলের টবে যদি কোনো ময়লা জমে থাকে, কিংবা আপনার পর্দা দীর্ঘদিন যাবত যদি নাড়াচাড়া না করেন, এইসব জায়গায় কিন্তু ডেঙ্গুর আশ্রয় নেয়। এবং আমরা যখনই খালি গায়ে থাকি অথবা আমাদের যখন কাপড় পরিধানে না থাকে, সেই সময় যদি আমাদের মসকিটো এসে আমাদের শরীরে কামড়ায়, তাহলে দেখা যাবে যে সেখান থেকে আমাদের এই ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা জ্বর হয় প্রচুর পরিমাণে 104 ডিগ্রির মধ্যে, এবং বমি হয়। এবং একটা জিনিস দেখবেন যে যাদের ডেঙ্গু হয় তাদের শরীরে কিন্তু বেশ র্যাশ হয়, এবং রেডিশ র্যাশ হয়, তারা খুব রেস্টলেস হয়, রাত্রিবেলা ঘুমাতে পারে না, সারা শরীরে বডিতে ব্যথা হয়। এদের আবার আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে হাত, যেমন পাম এবং সোল, এখানে কিন্তু আপনি ডেঙ্গু র্যাশ পাবেন না। এবং এদের পানি ড্রাইনেস হয় সারা শরীরে, এবং পানি খাওয়ার একটা প্রবণতা তাদের থাকে, এবং পানিটাই তারা খেতে পারে। আর বিশেষ করে আপনার ফ্রুট জুস টুস এগুলি খায়। অনেকেই দেখবেন আপনার বিশেষ করে ফান্টা বা কোকের প্রতি তাদের একটা আগ্রহ জন্মে, কারণ অন্য কিছু তারা খেতে পারে না ডেঙ্গু জল। আর প্লাটিলেট কাউন্টে যখন কমে যায়, তখন তো আপনি ন্যাচারালি পিটিকে হেমোরেজ গুলো হবে সারা শরীরে, এটা আপনি ভালো করে বুঝেন। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের একটু লক্ষণীয়, এবং আমাদের এটা তার মানে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন যে অনেক বেশি জ্বর থাকবে, গায়ে র্যাশ থাকতে পারে, চোখে ব্যথা, মাথা ব্যথা বা এই শরীরে ব্যথা, এগুলো এই সমস্যাগুলো হলে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। এখন আমি যেটা জানতে চাই যে প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার, এই যে ডেঙ্গু পজিটিভ যদি হয়, সবাইকে কি হাসপাতালে ভর্তি হতে হবে? আর যদি না হয় সেক্ষেত্রে প্রাথমিক কি চিকিৎসা নেওয়া যেতে পারে? ধন্যবাদ। ডেঙ্গু অবশ্যই এখন সময়কালীন সময় একটি আমাদের বড় স্বাস্থ্য সমস্যা, স্পেশালি ঢাকা শহরের জন্য বলবো। তো ডেঙ্গুর সমস্যার জন্য আপনি যেটা যৌক্তিক কোশ্চেন হচ্ছে যে ভর্তি হওয়া লাগবে কি লাগবে না। সো ডেঙ্গু একটা মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক। আমাদের অনেক পেশেন্ট, আমরা দেখি শিক্ষিত পেশেন্ট বা অনেক উচ্চপদস্থ লোকজন দেখছি ডেঙ্গু টেস্ট পজিটিভ হওয়ার সাথে সাথেই হসপিটালে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেন বা চেষ্টা করেন। তবে ডেঙ্গুটার জন্য আসলে ভর্তি হওয়া লাগবে না সবার। ডেঙ্গু যদি হয়ে থাকে, আপনার কিছু কিছু ক্ষেত্রে আমরা ভর্তি হতে বলি, আর বেশিরভাগ ক্ষেত্রে বাসায় চিকিৎসা সম্ভব। চিকিৎসা তো ভেরি সিম্পল। চিকিৎসা হচ্ছে আপনি জ্বর যদি বেশি হয় প্যারাসিটামল খাবেন, শরীর ব্যথা হলে প্যারাসিটামল খাবেন, তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি, তরল জাতীয় খাওয়া খাবেন, এবং আপনার কোনো ধরনের সিরিয়াস লক্ষণ দেখা যায় কিনা সেগুলো খেয়াল রাখবেন। সিরিয়াস লক্ষণ বলতে কি বোঝা যায়? কারো কারো তীব্র পেটে ব্যথা হয়, কারো তীব্র বমি হন, কারো তীব্র শরীর ব্যথা হয়, কারো কারো দেখা যায় ব্লিডিং হয় যদি শেষের দিকে আসে, যেমন গলা, দাঁতের গোড়া দিয়ে রক্ত যাওয়া, নাক দিয়ে রক্ত যাওয়া, বা পায়খানা পেশে রক্ত যাওয়া, এই ধরনের কোনো কিছু হয় তাহলে ভর্তি হবে। 2 নম্বর, কিছু কিছু রিস্ক, হাই রিস্ক পেশেন্ট বলে, বয়স্ক, তার অনেকগুলো সিরিয়াস রোগ আছে,
তো ডায়াবেটিস, হাই ডায়াবেটিস, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, লিভার ডিজিজ, এই ধরনের কোনো রোগী যদি থাকে, সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে বলি আমাদের সাবধানতার জন্য ভর্তি করে রাখা উচিত। 3 নম্বর হচ্ছে প্রেগনেন্ট মহিলা, যারা প্রেগনেন্সিতে আছে, তারা কিন্তু আমরা হাই রিস্ক পেশেন্ট হিসেবে কাউন্ট করি। তো এই ধরনের রোগীদেরকে আমরা ভর্তি হতে বলবো। তো আমরা বলবো যে বেশিরভাগ রোগীদের ভর্তি হওয়ার প্রয়োজন নাই, যদি না এই ধরনের তীব্র কোনো লক্ষণ না থাকে। শরীর যেটা আবার মনে করার জন্য আবার বলছি, যদি তীব্র পেটে ব্যথা, বমি হয় তীব্র, অথবা কোনো কারণে পেশেন্টের প্রেশার খুব ফল করে গেল, অথবা কোনো ব্লিডিং হলো, অথবা সিরিয়াস যদি অন্য কোনো ওষুধ থাকে, তাহলে সেই ধরনের কিন্তু আমাদের ভর্তি করতে হবে। ধন্যবাদ। জি, মেজর হাবিবুর রহমান, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা এর আগেও শুনেছিলাম যে পোস্ট কোভিড সিনড্রোমে অনেক ধরনের লক্ষণ নিয়ে আসছে, সেগুলো থেকে পরিত্রাণের কারণ কি? অনেকেই দেখা যায় বলে থাকে যে আমি কোভিড থেকে সুস্থ হয়ে গিয়েছি, প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে, তারপরও তাদের কাশিটা রয়ে গিয়েছে। এই বিষয়ে কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের শরীরের সবচেয়ে বেশি রেসপন্স করে কিন্তু রেসপিরেটরি সিস্টেম। যদিও আমাদের এই ভাইরাস সারা বডিতে থাকতে পারে, কিন্তু রেসপিরেটরি সিস্টেমে যখন এটা আসে, তখন এই কফ আউট করে দেওয়ার জন্য আমাদের রেসপিরেটরি সিস্টেম এটাকে কফ আউট করে ফেলে, এবং সেটাই কিন্তু কাশি। বুঝতে হবে যে তার স্কিল, ভাইরাসের যে পোস্ট যে অ্যাকশন যেটা, সেটা কিন্তু তার রয়ে গেছে। অতএব এই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, একটা অ্যান্টিহিস্টামিন নিয়মিত খেতে হবে, এবং হিস্টামিন ট্যাবলেটই যথেষ্ট। একটা করে যিনি 3 বার খাবে, গরম পানি লবণ দিয়ে গঠনা করবে, এবং সে প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজটা যেন করে, এবং ফিজিক্যাল এক্সারসাইজ করে, এবং ভালো ভালো খাবার খেতে হবে, ভিটামিন সি, ভিটামিন বি এবং জিঙ্ক নিয়মিত খেতে হবে। তাহলে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে, এবং আমার মনে হয় যে তার এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। জি, সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনার কাছে জানতে চাই যে এই পোস্ট কোভিড সিনড্রোমে অনেকেই বলছে যে কিছু মনে রাখার যে একটা ক্ষমতা, সেটাও কমে যাচ্ছে, বা মানসিক অবসাদ চলে আসছে, ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আপনাকে ধন্যবাদ। আসলে পোস্ট কোভিড সিনড্রোম মানেটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। পোস্ট কোভিড সিনড্রোম আমরা বলি, একটা যখন ভাইরাস ঢুকে বা জ্বর আক্রান্ত হয় 1 মাস পর্যন্ত আমরা বলি অ্যাকিউট কোভিড, মানে এটা এই সময় কোভিডটা অ্যাক্টিভ থাকবে বেশি। 1 মাসের পর থেকে আমরা 3 মাস পর্যন্ত বলি আমরা সাব অ্যাকিউট কোভিড, অথবা কোভিড পরবর্তী অবস্থা। 3 মাসের পরে কিন্তু বলি লং কোভিড। এরকম একটা আমাদের একটা ক্যালকুলেশন আছে। তো এর ভিতরে বেশিরভাগ আমাদের কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমরা কিন্তু পোস্ট কোভিড ক্লিনিক রান করছি, আমরা কিন্তু একটা পোস্ট কোভিড স্টাডি করছি আইসিডিডির সাথে বড় ধরনের একটা লার্জ স্কেলে। এবং আমাদের কিন্তু আপনি যে প্রবলেমটা বললেন যে ভুলে যাওয়া, আমরা বলি ফগিং, ব্রেইন ফগিং, হ্যাঁ, এটা, তারপর বিষণ্ণতা, এটা কিন্তু মোর দেন 2/3 60% লোকের ভিতরে কিন্তু কোনো ধরনের মানসিক কিছু কষ্ট থাকে। সেটা হতে পারে অনিদ্রা, সেটা হতে পারে ভুলে যাওয়া, সেটা বিষণ্ণতা, টায়ার্ডনেস, ফ্যাটিগেবিলিটি, ডিপ্রেশন, এমনকি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এক ধরনের প্যানিক ডিসঅর্ডার, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তো আমরা বলবো এই ধরনের রোগীদের যেটা প্রথমত তাকে কিন্তু স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে হবে। তাদের যদি কাজকর্ম বলে যে অফিস থাকবে অফিসে কাজ করবে, যে স্কুলে কাজ করলে স্কুলে কাজ করবে, মানে স্বাভাবিক যতখানি সম্ভব সোশ্যাল লাইফে ইনভলভ থাকতে হবে, তাহলে কিন্তু তার ব্রেনটা স্টিমুলেটেড থাকবে। 2 নম্বর হচ্ছে যদি সিভিয়ার ধরনের কোনো ডিপ্রেশন হয়, অথবা তার যে তীব্র অনিদ্রা হয়, তাহলে কিন্তু আমরা ঘুমের ওষুধ খেতে পারে। যদি ডিপ্রেশন বা ফেটিং হয়, তাহলে কি আমরা সাইকিয়াট্রিস্টের কথা বলতে পারি, চিকিৎসা নিতে পারি, এবং তাদেরকে আমরা কিন্তু কাউন্সিলিং করাতে পারি। ফলে এই ধরনের রোগ চিকিৎসা করা সম্ভব, রিকভার করা সম্ভব, এবং ফেজ বাই ফেজ কয়েক মাস পরে হয়তো সে স্বাভাবিক জীবন তখন ফেরত আসতে পারবে। আর ব্রেন ফগিং বা ভুলে যাওয়ার জন্য আমরা বলবো যে স্বাভাবিক কাজকর্ম, দিনের আলোতে ঘোরা, নিউজ পেপার পড়া, টেলিভিশন দেখা, মানে ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেই জিনিস ওভারকাম করতে পারবে। জি, মেজর হাবিবুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই যে একটা রোগীর ক্ষেত্রে যদি ডেঙ্গু এবং কোভিড দুটোই পজিটিভ হয়, তার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি হবে? ধন্যবাদ আপনাকে। রোগীটাকে প্রথমেই কিন্তু হাসপাতালে ভর্তি করে দেওয়া উচিত হবে, এবং ডেঙ্গু এবং কোভিড যদি দুইটাই কনফার্ম করার জন্য আপনাকে দুইটার জন্য যে টেস্ট গুলো আছে, আমাদের সমস্ত টেস্ট কমপ্লিট করতে হবে, এবং তার লাংসের যে আপনার লাংসের অবস্থাটা কি সেটা কিন্তু জানতে হবে। জেনে তাকে প্রয়োজন বোধে, তার যদি শ্বাসকষ্ট থাকে, অক্সিজেন যদি ফল করে, তার অক্সিজেন সিচুয়েশন, তাকে অক্সিজেন দিতে হবে। আর টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে। টেম্পারেচার কন্ট্রোল করার জন্য নর্মাল প্যারাসিটামল ট্যাবলেট, আর ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক এটা খেতে হবে, এবং তাকে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, এবং তাকে পানি দিতে হবে, পানি যাতে তার বডি পানি শূন্যতা না হয়। এবং আপনি দেখবেন যে 1 থেকে 3 দিনের ভিতরে কোভিড ভালো হয়ে যাবে, এবং 3 দিনের পরেই 5 দিনের ভিতরে তার প্লাটিলেটস কাউন্টটা একটু দেখতে হবে যে প্লাটিলেট কাউন্টটা ফল করছে কিনা।
যদি প্লাটিলেট কাউন্টসটা ফল করে সাথে সাথে তাকে প্লাটিলেটস দিতে হবে। তার মানে এই রোগীদের ক্ষেত্রে একটু অধিক সচেতন হতে হবে এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাটাই শ্রেয় হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।